নমস্কার, দেখছেন বাংলা জনতা এক্সপ্রেস। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুব্রজিৎ। পঞ্চমবারের জন্য সঙ্গী বদল, নবমবারের জন্য শপথ গ্রহণ করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। জোট বদল হচ্ছে, কিন্তু কোথাও গিয়ে নাকি রাজনীতির যে ধর্ম তার পরিবর্তন হচ্ছে না। কারণ বারংবার জনগণ বলছে রং বদলের রাজনীতি চলছে গোটা দেশ জুড়ে। দীর্ঘদিন ছিলেন সেই আরজেডি এবং কংগ্রেসের সঙ্গেই, অপরদিকে দাঁড়িয়ে 24-এর লোকসভা নির্বাচনের আগে কি করলেন, সেই জোট পাল্টে নিলেন। মহাজোট থেকে তিনি গেলেন সেই এনডিএ জোটে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে বাবারও কিন্তু শপথ গ্রহণ করলেন কে, এই নীতিশ কুমার, বিহারের মুখ্যমন্ত্রী। নরেন্দ্র মোদী বলছেন মানুষের জন্য হয়তো বুঝেছেন, সেই জন্যই হয়তো এরকম সিদ্ধান্ত নিয়েছেন। অপরদিকে দাঁড়িয়ে কংগ্রেসের বক্তব্য, এনার তো স্বভাবটাই এরকম ছিল। লালু কন্যা তিনি কি বলছেন, তিনি বলছেন জঞ্জাল আবার সেই আবর্জনা পাত্রে রেখে চলে গেছে। বাংলায় আসল সমঝোতা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। তাহলে বর্তমানে এখন দেশে তাহলে আসল সমঝোতা কি হবে? বিহারের কোথাও গিয়ে তাহলে আসল সমঝোতা নিয়ে কি তৃণমূল কংগ্রেসে এগোতে পারে? কারণ একাধিক মন্তব্য আসছে, কংগ্রেসের সঙ্গেই হয়তো কথা বলতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিহারে কি হবে সেটা নিয়ে। অপরদিকে কি হচ্ছে, বিজেপির বক্তব্য একদম টার্গেট সেট, 400 আসনে নাকি বিজেপি জিতবে। বিহারের মুখ্যমন্ত্রী পাল্টে গেল, হয়ে গেল এনডিএ সরকার। তা সত্ত্বেও বর্তমানে দাঁড়িয়ে ইন্ডিয়া জোটের বক্তব্য না, এটা ভুল কথা। কারণ ইন্ডিয়া জোটে থেকে কোনোভাবেই কাজে আসতো না এই নীতিশ কুমার, সত্যি কি কাজে আসতো না? কারণ গতকাল যখন রাজ্যপালের অফিসে গিয়ে তিনি ইস্তফাপত্র দেন, তারপরে বিকেলের মধ্যেই নতুন সহগ্রেদদের নিয়ে তিনি যোগ দিলেন কোথায়, সেই এনডিএ জোটে। এবং গতকাল ঠিক কি হলো দেখাবো আপনাদেরকে। चुनाव के परिणामों के बाद नीतीश बाबू को फिर से भाजपा एनडीए में लेगी, तो मैं बिहार की जनता को स्पष्ट कह देना चाहता हूं और लल्लन बाबू को भी स्पष्ट कहना चाहता हूं, आप लोगों के लिए भाजपा के दरवाजे हमेशा के लिए बंद हो चुके हैं। ভারতীয় রাজনীতির বিরল ব্যক্তিত্ব নীতিশ কুমার। রাজনীতির উচ্চাশা পূরণ না হওয়ায় কিভাবে পাশা বদল করতে হয় তা বুঝিয়ে দিলেন বিহারের বর্ষিয়ান নেতা। একসময় যে অমিত শাহ বলেছিলেন নীতিশ কুমারকে এনডিএতে নেওয়া হবে না, তারাই নীতিশের হাত ধরলেন। অভিযোগ, মোদী বিরোধী মুখ হওয়ার চেষ্টা করেও তা পূরণ না হওয়ায় সোজা ইন্ডিয়া ছেড়ে দিলেন তিনি। আর ইন্ডিয়া ছেড়ে প্রতিপক্ষ এনডিএ শিবিরের অংশীদার হতেও কুণ্ঠা করেননি। ভুল বদলের এই অতি দ্রুত ছক কার্যকর করা জাতীয় রাজনীতিতে বিরল বলা যায়। 10 বছরে 5 বার পাল্টি খেলেন নীতিশ কুমার। রবিবার সকালে মহাগঠ বন্ধন জোটের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। বিকেলে সেই নীতিশ কুমারই আবার বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন। রাজনীতিতে নীতি আদর্শের জলাঞ্জলি দিয়ে এই কুর্সি দখলে রাখার প্রয়াস বিহারের মানুষ কি ভালোভাবে নেবে? जो नया गठबंधन 1.5 महीना से बनाए थे, 1.5 साल से, तो यहाँ पर भी जो स्थिति इधर आकर के ठीक नहीं लगी है। और जिस तरह से लोगों का दावा हो रहा था, जो इतना मेहनत किया जाता था कि वही लोग ये सब শোনা যাচ্ছে বিজেপির বিজয় সিনহা এবং সম্রাট চৌধুরী উপমুখ্যমন্ত্রী হতে পারেন। মন্ত্রিসভায় যোগ দিতে পারেন লোকজন শক্তি পার্টির চিরাগ পাসওয়ান। এবার অবশ্য সুনীল মোদী তার ডেপুটি হচ্ছেন না। লোকসভা ভোটের আগে নীতিশের এই ভুলবদল তথা রং বদলকে গিরগিটির সঙ্গে তুলনা করেছে কংগ্রেস। অন্যদিকে আরও একবার এনডিএ জোট সঙ্গী হওয়ায় স্বাগত জানিয়েছে বিজেপি। সদ্য ভেঙে যাওয়া সরকারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব অবশ্য জানিয়েছে খেলা এখনও বাকি। বিগত কয়েকদিন ধরেই নীতিশের গতিবিধি নিয়ে সন্দেহ দানা বাঁধছিল বিহার তথা জাতীয় রাজনীতিতে। নীতিশ যে আবার এনডিএতে ফিরতে পারেন সেই জল্পনা ক্রমশ দৃঢ় হচ্ছিল। নীতিশকে আটকানোর চেষ্টা করেছিল কংগ্রেস নেতৃত্ব, কিন্তু কিছুই কাজে আসেনি। জেডিইউ নেতৃত্ব অবশ্য স্পষ্ট করেছে ইন্ডিয়াকে ইন্ডিয়ার মুখ না করায় প্রতিশোধ নিল তারা। গেরুয়া শিবিরের হাত ধরায় কোনো অন্যায় দেখছেন না। তবে বিহারের বিরোধী রাজনৈতিক মহল বলছে 24-এর আগে ইন্ডিয়াকে গাছে তুলে মই কেড়ে নেওয়ার চেষ্টার জবাব মানুষ দেবে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো। আপনারা দেখলেন গতকাল ঠিক কি ঘটনা ঘটেছিল বিহারে। তবে একাধিক প্রশ্ন রাজনৈতিক মহলে যাচ্ছে 24-এর লোকসভা নির্বাচনেই একদিকে ইন্ডিয়া, অপরদিকে এনডিএ, জিতবে কে? একজনের বক্তব্য 400 আসন আমরা পাচ্ছি, কারা বলছে? নরেন্দ্র মোদী সরকার বলছে। অপরদিকে ইন্ডিয়ার যারা রয়েছেন শরিকরা, তারা কি বলছেন? তারা বলছেন নতুন জোট নাকি একদম মানুষের কাছে সমস্ত কাজ নিয়ে পৌঁছাবে। তবে এই নিয়ে কিন্তু সাধারণ মানুষের মনেই একাধিক প্রশ্নই যাচ্ছিল। তবে তারা প্রশ্ন করতে ভয় পায়, তাদের হয়ে প্রশ্ন করবো আমি এনাদের প্রত্যেককে। তার কাছে পরিচয় করা হয়, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র বুলবুলি মাঝি, আমাদের সঙ্গেই রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে বক্তব্য রাখবে অর্ণব রয়েছে, আমাদের সঙ্গে রয়েছেন বামেদের মুখপাত্র জিৎ সিংহ রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, রয়েছে তৃণমূল কংগ্রেসের যুব নেতা কৌশিক মাঝি এবং রয়েছেন বিজেপির অপর এক মুখপাত্র স্বরূপ চট্টোপাধ্যায়। কৌশিকদা, জনগণ জানতে চায় আজকে বাংলার বুকে যদি এরকম ধরনের কোনো ঘটনা ঘটতো তখন তাহলে আপনারা কি বলতেন? বাংলার বুকে প্রথম কথা এরকম ঘটনা ঘটার কোনো ব্যাপারই নেই। কারণ সারা ভারতবর্ষে বিজেপি বিরোধী দলগুলোর মধ্যে
সবচেয়ে অন্যতম দলটার নাম হলো পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস, এবং আমাদের বরাবরই স্ট্যান্ড ধর্ম নিরপেক্ষতার সঙ্গে থাকা, ধর্ম নিরপেক্ষ মানুষের জন্য কাজ করা, সাম্প্রদায়িকতার বিরোধিতা করা। তো এই সাম্প্রদায়িক দল বিজেপির বিরোধিতা আমাদের করতেই হবে। সেই ক্ষেত্রে যেহেতু ধর্মনিরপেক্ষ দলগুলো সারা ভারতবর্ষে এক জায়গায় এসে ইন্ডিয়া জোট তৈরি হয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেস অন্যতম ভূমিকা পালন করবে। বেশ, কিন্তু আজকে বিজেপি কোথাও গিয়ে ফায়দা লুটবে, কারণ জনগণ দেখতে পাচ্ছে আজকে এই নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী আরজেডি কংগ্রেসের হাত ছেড়ে আজকে এনডিএর সঙ্গে যোগ দিলেন এবং নতুনবার নবমবার তিনি আবার সেই বিহারের মুখ্যমন্ত্রীর আসনেই বসছেন। জনগণের মনে প্রশ্ন, আজকে বাংলার জনগণ জানি না কতটাই প্রশ্ন নিয়ে ওয়াকিবহাল, বিহারের জনগণ প্রশ্ন করতে পারে তাদের ভবিষ্যৎ কি হচ্ছে, ছিনিমিনি কি খেলা হচ্ছে না স্বরূপদা? দেখুন, 2020-তে নভেম্বর মাসে যে ইলেকশনের রেজাল্ট বেরিয়েছিল তাতে কিন্তু নীতিশ কুমারের জেডিইউ এনডিএ জোটেই ছিল এবং বিহারের জনগণের মতামত এনডিএর পক্ষে ছিল। এনডিএ জোট 125টা সিট নিয়ে সেখানে সরকার গড়েছিল এবং তারপরে ছলে বলে কৌশলে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোট আগস্ট 2022-এ নীতিশ কুমারকে তাদের ইয়েতে নিয়ে নিল। যেমনভাবে উদ্ধব ঠাকরেও হয়েছিল যে এনডিএর সঙ্গে লড়ে ক্ষমতায় এসে আবার কংগ্রেসের সঙ্গে চলে গেছিল, মাঝে জনগণ ছুঁড়ে ফেলে দিয়েছে। জনগণ যাকে ভোট দেয় যার সাথে সেটাই চায়, জনগণ কখনোই এই চিনিমিনি চায় না। তো নীতিশ কুমারের খুব ভাগ্য ভালো, রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে নীতিশ কুমারের নীতির উদয় হয়েছে। 1 বছর 5 মাসের মধ্যেই উনি বুঝেছেন জনগণের সঙ্গে ছলনা করে আরে এই বকচ্ছপ টাইপের জোটের সঙ্গে থেকে কোনো লাভ নেই। আমি তো আজকে আপনি একটা কথা বলছেন, আজকে আপনি বলছেন নীতিশ কুমার হয়তো বুঝেছেন যে কোথাও গিয়ে আজকে এনডিএর হাত ধরলেই হয়তো দেশের মানুষের খুব ভালো হতে পারে। আমি জানি না দেশের মানুষের ভালো হবে কিনা, কারণ সাধারণ জনগণ তারা দাঁড়িয়ে আছে, তারা কিন্তু মনে একটাই প্রশ্ন যে কোথাও গিয়ে বারংবার এরকম জোট পরিবর্তন বা কোথাও সরকারের পরিবর্তন হলে সরকারের অধীনে থাকা বিভিন্ন জায়গাতে পরিবর্তন হয়, সেখান থেকে দাঁড়িয়ে অর্ণব একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আজকে এই ইন্ডিয়া জোটের তাহলে কি হবে? কারণ একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে বাংলায় তিনি একা চলবেন, অপরদিকে আজকে বিহারে একটা এরকম ঘটনা ঘটছে, তাহলে বাকি তাহলে কে রেখেছি, তারা মিয়েচুরি? দেখুন, প্রথম কথা নীতিশ কুমার যেটা করছে আমরা দেখতে পাচ্ছি, ওনার 18 বছর টেনিওরে 9 বার মুখ্যমন্ত্রী হয়ে গেছেন। উনি যখন যেখানে সুবিধাবাদী মানুষ, উনি সরে যাওয়াতে আমাদের সেদিকে ভালোই হয়েছে। ইন্ডিয়া জোট আরও শক্তিশালী হবে এবং ইন্ডিয়া জোটের প্রত্যেকটা শক্তিশালী এক একটা দল তাদের যোগ্যতা অনুযায়ী, তাদের ক্ষমতা অনুযায়ী তাদের কাজটা মেটাবেন। যেটা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস বলেছে যে আমার জায়গাটা আমি আমার মতো দেখে নেব, কোনো চিন্তা নেই। তার পজিটিভ রেজাল্টের জন্য যেটা চাই সেই জিনিসটা তৃণমূল কংগ্রেস দেখিয়ে দিয়েছে, কিন্তু নীতিশ কুমার পারছে না। এই 1.5 বছর আগে তার মনে হলো যে না, বিজেপির সঙ্গে থাকা যাবে না, কথাই যেতে হবে আরজেডির সাথে। 1.5 বছর পর যখন কনফিডেন্স ডাউন হয়ে গেল, কারণ আমরা দেখেছি 2019 সালে আর 2020 সালে ইলেকশনের মধ্যে হাইয়েস্ট ভোট পেয়েছে আরজেডি 75। জনগণ জানতে চায় সমতা পার্টিতে জর্জ ফার্নান্ডেজের সঙ্গে তিনি তার যোগদান, কোথাও গিয়ে 2000 সালে প্রথমবারের জন্য বিহারের আসনে বসলেন এই নীতিশ কুমার। জনগণ জানতে চায় বারংবার রং বদলাচ্ছেন, কোথাও গিয়ে নাকি যদি গিরিগিটির প্রতিযোগিতা হয় সেখান থেকে দাঁড়িয়ে গিরিগিটিকেও হার মানাবে নীতিশ কুমার। কে বলছে? জয়রাম রমেশ বলছে। কি সত্যি বলছে তার সেটাই? দেখুন, 2020 সালের নির্বাচনে নীতিশ কুমার এনডিএর শরিক হিসেবেই বিহারে ক্ষমতায় এসেছিলেন, সুতরাং জনগণের ভোটে নীতিশ কুমার এনডিএর শরিক হিসেবে ক্ষমতায় এসেছিলেন। আসা সত্ত্বেও তিনি এনডিএ ছেড়ে চলে গিয়ে সরকার গঠন করেছিলেন। এটাকে ঘর বাপসি বলা যেতে পারে। দুটো কারণে তিনি ছাড়লেন আমার মনে হয়। প্রথমত, নীতিশ কুমার খুব স্পষ্টভাবে বুঝে গেছেন আইএনডিআই জোটে তিনি প্রধানমন্ত্রীর মুখ হচ্ছেন না। 2 নম্বর, তিনি বুঝে গেছেন এই লোকসভা নির্বাচনের পর লালু প্রসাদ যাদবের দল তাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে লালু প্রসাদের ছেলে তেজস্বীকে বসাতে চাইছে। এই দুটো কারণে তিনি কিন্তু ছেড়ে বেরিয়ে গেলেন। এবার পশ্চিমবঙ্গের কথা আমি আসবো, কারণ আজকে পশ্চিমবঙ্গেই রাজ্যের মুখ্যমন্ত্রী গত 1 সপ্তাহ আগে পার্ক সার্কাস ময়দানে একটা সভা করলেন। তিনি সভা থেকে দাঁড়িয়ে যেটা খুব আলোচ্য বিষয় হয়ে গেল, পরের দিন খবরের কাগজের হেডলাইন্স হয়ে গেল, সেটা কি হলো? বামেরা নাকি কোথাও গিয়ে ইন্ডিয়া জোটকে পরিচালনা করে, সেই জন্য নাকি তাহলে নীতিশ কুমারকে সিদ্ধান্ত নিলেন যে তিনি বিজেপিতে ফিরে আসবেন। সিদ্ধা, দেখুন, আপনার ইউপিএ 1 আর ইউপিএ 2 এই দুটো সময়েতেই যেই 26টা দলের মধ্যে যেই দলগুলি ছিল আইএনডিআই অ্যালায়েন্সের মধ্যে, তারা রয়েছে 3টি দলকে বাদ দিয়ে। তাই একটা দল নীতিশ কুমারের দলকে আমরা দেখলাম পরবর্তী
মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসও যেই কাজ করলো, মানে ন্যায় যাত্রা যখন কংগ্রেসের কুচবিহারে ঢুকলো তখন তাকে আঘাত করা হলো, তাকে প্রোটেস্ট করা হলো। কালকে শিলিগুড়িতে রাহুল গান্ধী বাধ্য হলো গাড়িতে বসে বক্তৃতা দিতে, কারণ ন্যায় যাত্রার নাকি পারমিশন এই রাজ্য সরকার দেয়। কিন্তু আজকে সাধারণ জনগণ, আমি আসবো, আজকে সাধারণ জনগণ কি তাহলে ন্যায় পাবে? কারণ কোথাও গিয়ে ভোট আসছে, তারা ভাবছে আমরা একজনকে ভোট দেব, দুদিন আগে জানলো সেই লোকটাই দল বদলু হয়ে গেল, দল পাল্টালো, রং পাল্টে গেল অন্য জায়গায়, যেখানে তারা হয়তো ভোট দিতে চায় না। তাহলে বর্তমানে কি হচ্ছে বুলবুলিদি? দেখুন, একটা কথা বলবো, বারবার এই মাটিতে দাঁড়িয়ে বলে গেছিলাম 2024-এ আবারও মোদী সরকার, কারণ যে যতই জোট করুক না কেন টিকবে না। এবার বলি আপনার কথার প্রশ্নের উত্তর দিই। আপনি বললেন যে যারা এসেছে তারা চলে যাচ্ছে কেন, বা তারা রিটার্ন করছে কেন বারবার। আমার কাছে একটা কথা, কেন্দ্রতে যে সরকার রয়েছে, বাংলায় মানে রাজ্যে যদি সেই সরকার থাকে সমস্ত প্রাপ্য মানুষ পেতে পারে ঠিকঠাক। আমি বলিনি সেগুলো ঠিকঠাক পেতে পারে। তো নর্মালি নীতিশ কুমার দেখেছেন যে এখানে যে জোটটা হয়েছে সেখানে যেটা চলছে সেখানে উনি প্রধানমন্ত্রীর সিট পাবেন না। উনি কাউন্টার আমি আসবো। আচ্ছা, তাহলে যদি দু জায়গায় একই সরকার থাকে, সবাই যদি সব পেয়ে যায়, তাহলে উত্তরপ্রদেশের মানুষ কি খুব খুশি? আজ ত্রিপুরার মানুষ কি খুব খুশি? বাংলায় বলে নাও, বাংলায় যখন মাননীয় বসে আছেন, ওনার লড়াই আজকে বাংলার মানুষের জন্য হওয়া উচিত ছিল। উনি লড়ছেন, একদম নয়। কেন্দ্রে একটার পর একটা লড়াই করে একদম নয়। উনি নিজের ভাইপোকে এবং ভাইদেরকে বাঁচানোর জন্য লড়াই। দেখতে পাচ্ছি বিজেপি তাদের বিরোধিতা করছে। বাংলার মানুষ কেন্দ্র সরকার, এটাই বিজেপির আসল। আমি আসবো। কৌশিকদা, আজকে 2025 সালে বিহারের সেই বিধানসভা নির্বাচন, কোথাও নীলাজিদা একটা খুব তাৎপর্যপূর্ণ কথা বলো। নীলাজিদা বলছেন যে কোথাও যদি মুখ্যমন্ত্রীর মুখ চেঞ্জ হয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে তেজস্বী কুমার যাদব তার মুখ হয়তো আসতে পারে। সেখান থেকে দাঁড়িয়ে কি লালু প্রসাদের সঙ্গেই কোন একটা খাড়াখাড়ি থাকতে পারে সম্পর্কে, সেই জন্য কি আজকে নীতিশ কুমার এরকম একটা সিদ্ধান্ত নিলেন? প্রথমেই তোমাকে বলি, নীতিশ কুমার মনে মনে একটা বাসনা নিয়ে হয়তো ইন্ডিয়া জোটে এসেছিলেন যে ওনাকে প্রধানমন্ত্রীর হয়তো মুখ ফুক করা হবে। উনি যখন বুঝতে পেরেছেন ওনার ওইটুখানি আসন নিয়ে আর বিহারেই পুরোপুরি চলতি নেই, সেইটুকু জায়গা নিয়ে উনি প্রধানমন্ত্রীর মুখ হতে পারবেন না, তখনই উনি বুঝে শুনে উনি তখন বিজেপির দিকে আবার পা বাড়িয়ে দিই। না, উনি মুখ হতে পারবেন না বলে আজ অন্য জায়গায় গেছে, তো মাননীয় তো মুখ হতে পারবেন না। বিহারে উনি যখন বাংলার জন্য, বাংলার মানুষের জন্য কি করছে? বাংলার মানুষের জন্য এই বর্তমান সরকার কি করছে? বিহার বিজেপির নেতারা নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী মেনে নিল। কেন উনি যাচ্ছেন? নীতিশ কুমার যদি দ্বিচারিত করে থাকে, জোটে যখন ছিল বিহারে আমি প্রশ্নে আসবো। স্বরূপদা, একটা প্রশ্ন আছে। আজকে জয়রাম রমেশ বলছে কোথাও গিয়ে নাকি এরকম ধরনের ঘটনা ঘটছে, অপরদিকে দাঁড়িয়ে খুব তাৎপর্যপূর্ণ বিষয়। আজকে এই নীতিশ কুমার বিহারের বুকে দাঁড়িয়ে যখন তিনি শপথ গ্রহণ করছেন, তখন তিনি কি বলছেন যে মহাজোটে থাকাকালীন নাকি আরজেডি বা কংগ্রেস তাকে সাহায্য করেনি, সেই জন্যই এরকম একটা সিদ্ধান্ত নিলেন। জনগণ গতকাল কি দেখলো, টিভি খুলেই দেখলো যে আজকে এই দলে তিনি ছিলেন, অপরদিকে তিনি যোগ দিলেন বিজেপির হাত ধরে। আমি প্রথমেই বললাম যে বিজেপির হাত ধরেই তিনি এসেছিলেন জিতে। এবারে যদি হাত ধরে কথা আসে, আপনারা বলছেন দল বদল, নীতিশ কুমারের এক্সাম্পল দিচ্ছেন, মমতা ব্যানার্জির তো দিচ্ছেন না। কংগ্রেসে ছিলেন, কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস করলেন, 1998 থেকে 2006 অবধি বিজেপির সাহায্য নিয়ে এগোলেন, তারপরে চলে গেলেন আবার একা লড়লেন, তারপরে এলেন কংগ্রেসের সাথে। উনি কতবার, তারপরে একলা চলো, কখনো ফেডারেল ফ্রন্ট, এইসব নাটক কত চলবে? আচ্ছা, প্রথমত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দল করে 13 বছর পরে নিজের ক্ষমতায় এসেছে, নিজের দল করেছে। কারণ কংগ্রেসে তিনি দেখেছেন যে কংগ্রেস পশ্চিমবঙ্গে পারবে না, সেটা সেন্ট্রালে ছিল, সেটা পারবে না। কংগ্রেস সাথে ইন্ডিয়া অ্যালায়েন্সে আমি একটু জনগণকেই প্রশ্নটা করবো, কারণ জনগণই তো আলটিমেটলি ভোটটা দেবে 24-এর লোকসভা নির্বাচনে। আজকে আপনারা হয়তো ভোট দেবেন, কিন্তু আপনারা পক্ষপাতিত্ব করবেন। জনগণের থেকে আমি উত্তর দেবো। দাদা, কি মনে হচ্ছে আজকে বিহারের নীতিশ কুমারের এই যে পরিবর্তন হলো, এবং কোথাও গিয়ে এতদিন আরজেডি কংগ্রেসের সঙ্গে ছিলেন, আজকে বিজেপির হাত ধরলেন, নভেম্বরের জন্য তিনি শপথ গ্রহণ করলেন, কি মনে হলো দেশের একদম? কারণ আপনারা ভোট দেবেন আর মাত্র কয়েক মাস পরে, কোথাও গিয়ে মনে হচ্ছে না যে বিজেপি দ্বিচারিতা করছে বা করছে না? কি মনে হচ্ছে আপনাদের? একদম মন খোলাখুলি করে বলতে পারেন। কিছু বলবো না, কোনো মন্তব্য করবো না। জনগণ কি তাহলে বাংলার মানুষজন ভয় পাচ্ছে?
বাংলা মানুষ কি তাহলে বলতে ভয় পাচ্ছে? একদমই নয়। যদি বলে তাহলে কি বাংলা মানুষ তাহলে বলতে ভয় পাচ্ছে? আজকে বাংলার মানুষ কি তাহলে বলতে ভয় পাচ্ছে? অধিকার আছে বলেই আজকে সবাই এখানে মুক্তি দিয়ে বলতে পারে। প্রত্যেকটা সংগঠন বলতে পারছেন না, প্রত্যেকটা সংগঠন বলতে কোনো জনগণ বলতে পারছে না, কোনো জনগণ বলতে পারছে না, বাংলার জনগণ বলতে পারছে না। আমি আসবো। একটা কথা দেখুন, উনি যখন আমাদের মাননীয় যখন রেলমন্ত্রী ছিলেন তখনও কিন্তু বাংলার কোনো যুবক কিন্তু চাকরি পায়নি। আজকে এই ভাইরা চেঁচাচ্ছে, এই ভাইদের ঘর জিজ্ঞাসা করতে চাই বাংলার কটা যুবকদের চাকরি হয়েছে এই বর্তমান সরকারে। তো উনি ওখানে অনেক বড় বড় কথা বলছেন। যদি নীতিশ কুমার আজকে চলে আসেন, উনি এখানেই ছিলেন, এখানেই এসেছেন, উনি বুঝে গেছেন যে যে জোট হয়েছে সেখানে সেই জোট নরেন্দ্র মোদীর কাছে। কাউন্ট করছি, এখানে শিয়ালদায় ডিবেট চলছে, তো আমি শিয়ালদা ডিআরএম বিল্ডিং এ গিয়ে দেখিয়ে দিতে পারি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন কতগুলো লোক চাকরি পেয়েছে। আমি নাম ধরে লিস্ট ধরে দেখিয়ে দিতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়ের চাকরি। মিথ্যা কথা বলেন কেন? মিথ্যা কথা বলছেন কেন? তথ্য জানুন তারপরে বলবেন, আগে বলবেন তারপরে, আগে তথ্য জানুন তারপরে বলবেন, তথ্য বিকৃত করবেন। আমি একটু রাজনৈতিক বিশ্লেষকের কাছে আসবো। নীলাজিরা, জনগণ জানতে চেয়েছে আজকে এই যে ভোট আসন নিয়ে এত কথাবার্তা, বারংবার আজকে অমিত শাহ বাংলার বুকে আসছেন, তিনি বলছেন যে 35-এর টার্গেট সেট করছেন। বাংলার বুকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে 42 আমরা পাচ্ছি। নরেন্দ্র মোদী দেশে বলছে 400-র ওপর আমরা সিট ক্রস করছি। এই আসন সমঝোতা নিয়ে এত প্রশ্ন উঠছে, সেখান থেকে দাঁড়িয়ে কি মনে হচ্ছে 24-এর লোকসভা নির্বাচনে তাহলে ভোট কি তাহলে বিজেপির দিকে যাবে? কারণ 23-এ অনেকগুলো বিধানসভা নির্বাচন হয়েছে, সেখান থেকে কিন্তু বিভিন্ন জায়গায় গেরুয়া ঝড়ি বইছে। কি মনে হচ্ছে? না দেখুন, কোথায় কি হবে বলতে পারবো না। বিহারে 40টার মধ্যে 40টাই এনডিএ পাবে, এইটুকু আমি আজকে একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বলতে পারি। কেন মিলিয়ে নেবেন? তার একটা কারণ হচ্ছে বিজেপি এবং নীতিশের ভোট যখন এক হচ্ছে এবং নীতিশের যে ভাবমূর্তি, এতদিন একটা ন্যারেটিভ করা হচ্ছিল মানুষ দুর্নীতির হাত থেকে বাঁচতে এনডিএতে আসছে, বিভিন্ন উদাহরণ তার জন্য দেখানো হচ্ছিল। নীতিশ কুমার এমন একজন ব্যক্তিত্ব যার গায়ে কোনো দুর্নীতির আঁচড় লাগেনি, কোনো দাগ লাগেনি। সেই মানুষটাও যখন এনডিএর সাথে হাত মেলাচ্ছে তখন এটা খুব স্পষ্ট তিনি মনে করছেন নরেন্দ্র মোদী আবার ক্ষমতায় ফিরে আসতে চলেছেন। তিনি যদি এনডিএতে আসেন বিহারের উন্নয়নের সুবিধা হবে এবং তিনিও মুখ্যমন্ত্রী থাকতে পারেন। কৌশিক, পূর্ণভাবে আমি নিরাদিতার সঙ্গে সহমত হতে পারলাম না। এই কারণেই, তার কারণ বিহারের মানুষ দেখে নিল রাজ্যের একজন মুখ্যমন্ত্রী নিজের স্বার্থকে চরিতার্থ করবার জন্য কতবার তিনি পাল্টি করতে পারেন। আরে 2015 সালে পিন্ডি জোটের পিন্ডি জোট ছিল 2000 সালে। 2000 সালে এনডিএর হাত ধরে তিনি প্রথমবারের জন্য মুখ্যমন্ত্রী হতে পারেন। 2005 থেকে 10 লোকজন ভোলেনি, 2015 থেকে 20 লোকজন ভোলেনি, 2022-এর পর লোকজন ভোলেনি। তাহলে এইগুলো তাহলে কি হবে? তাহলে এইগুলো কি হবে? তাহলে এইগুলো কি হচ্ছে দাদা? উত্তর দিতে দিলেই দেব। 2020 সালে যারা ভোট দিয়ে করেছিল সেই এমএলএরাই আজকে পাটনায় অ্যাসেম্বলিতে আছে এবং সেই এমএলএরা আছে জনগণের ভোটে। জনগণ বিজেপিকে অ্যালায়েন্সকে। কিন্তু অমিত শাহ, আমি জিদ্দার কাছে প্রশ্ন, জিদ্দা, অমিত শাহ একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন বেশ কয়েকদিন আগে। তিনি বলেছিলেন যে যারা দল পাল্টায় বা যারা দল বদলু তাদের জন্য নাকি বিজেপির দ্বার খোলা থাকে না। সেটা প্রমাণ হয়তো গতকাল পাওয়া গেল, যেখানে এই মানুষটা যে এককালে বিজেপির হাত ছেড়ে চলে গেছিল সেই জোটে, আবার অপরদিকে জোট ভেঙে তিনি গতকাল বিজেপির হয়েই এখন ব্যাট করছেন। তাহলে একদিকে অমিত শাহ বলছে, সুশীল মোদী তিনিও বেশ কিছুদিন আগে একটা সভায় বলেছিলেন, সেখান থেকে দাঁড়িয়ে কেন হচ্ছে বারবার এইগুলো? না না, এ তো পুরো অবিশ্বাস। যদি আপনি এই কথাটা বলেন এটা পুরোপুরি ভিত্তিহীন কথা। কারণ বাংলায় বিজেপি দাঁড়িয়েই রয়েছে তৃণমূল থেকে কিনে কিছু ঘোড়া কেনা বেচা করে। তো এই কথার উত্তর দিয়ে কোনো লাভ নেই। আমরা একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ইউপিএ সরকারের সময় 61টি আসন নিয়ে সমর্থন দিয়েছিল বামপন্থীরা শুধুমাত্র। আচ্ছা, এই কংগ্রেসকে ইন্দিরা গান্ধীকে জ্যোতি বসু চাইনি বলেনি? এই কংগ্রেসকে জ্যোতি বসু চাইনি বলেনি? আজকে কংগ্রেসের সাথে সিপিএম হরিওয়ালাটা রোমান্স চলছে। আজকে কংগ্রেসকে সিপিএম সব থেকে বেশি গালাগালি করেনি। বুলবুলি, আমি আসবো। বুলবুলি, আজকে এই যে জোট বর্তমানে রয়েছে ইন্ডিয়া জোট, একদিকে দাঁড়িয়ে আজকে উদ্ধব ঠাকরে থেকে শুরু করে শিবসেনা অনেক মন্তব্য আমরা দেখতে পেয়েছিলাম সামনে। গত বছর থেকে বারংবার একাধিক জায়গায়, সেটা হতে পারে পুনে, হতে পারে ব্যাঙ্গালোর, হতে পারে দিল্লি, হতে পারে বোম্বে, হতে পারে, জনগণ টিভি খুললেই বা পেপার পড়লেই দেখেছে বিভিন্ন জায়গায় আজকে বৈঠক হচ্ছে। নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় আমার সাথে বারংবার বলেছে যে এই জোটের কোনো রকম ভিত্তি নাকি নেই, কারণ লাভের লাভ নাকি আলটিমেটলি কিছু হবে না। আমি জানি না লাভের লাভ কি হবে কিনা, জনগণ বিচার করবে তারা কাকে ভোট দেবে। কিন্তু দিদি, কোথাও গিয়ে কি মনে হচ্ছে না আজকে বিজেপি কোথাও গিয়ে ব্যাকফুটে ছিল? আজকে এই নীতিশ কুমারের আবার আগমনের পর বিজেপি একটা কোথাও গিয়ে বল পাচ্ছে।
না, ব্যাকফুটে ছিল না। যদি ধরো তাহলে ভুল ধরছো। আমরা প্রথম থেকে নীলাদ্রিদার সাথে সাথে বিজেপির মুখপাত্র হয়ে আমিও এই মাটিতে বলে গেছি যে 24-এ নরেন্দ্র মোদীর আগেনস্টে কেউ দাঁড়াতে পারবে না, যত বড় জোট করুক না কেন। আজকে দেখো আস্তে আস্তে তারা যারা জোট করেছে তারা যখন বুঝতে পারছে যে এই জোটের কোনো ভ্যালু নেই, তারা তাদের জায়গায় ফিরে আসতে চাইছে, তাই তারা ফিরে এসেছে। এক মিনিট, মাননীয় কিন্তু জোট করেছিলেন, তাহলে সেই জোটেও কিন্তু তিনি হাত বাড়িয়েছিলেন। আজকে যারা বলছে যে জঞ্জাল আবার ডাস্টবিনে ফিরে এসেছে, তাহলে এই জঞ্জালগুলোকে নিয়ে জোট করলো কেন? আচ্ছা, বিজেপির আজকে এমন অবস্থা হলো নীতিশ কুমারকে ডাকতে হলো। 1.5 বছর আগে থেকে লাথি মেরেছে, আজকে তার পা চাটছে। নীতিশ কুমার 3 নম্বর পজিশনে থেকে এক মিনিট নীতিশ কুমার 2020-তে বিহারের লোকজন নীতিশ কুমারকে 3 পজিশনে দিয়েছে। তার মুখ্যমন্ত্রী হওয়ার লোভ ছাড়তে পারে না। সে দেখেছে পরের বছর ইলেকশনে পরের ইলেকশনে হয়তো আমি মুখ্যমন্ত্রী হতে পারবো না, তাই আবার ইন্ডিয়ার হাত ধরেছে। এবং নীতিশ কুমারের এমন অবস্থা, যদি নোটাও ভোটে যেতে তার সঙ্গে হাত মেলাবে। নীতিশ কুমার আজ এমন দিন এসে গেছে। আমি ছোট করে আমি আসবো, আমি ছোট করে প্রত্যেকের থেকে উত্তর নেবো। যদি কি মনে হচ্ছে আজকে কোথাও গিয়ে বিজেপি হয়তো ফায়দা পেতে পারে, বা আপনারা বলছেন যে হয়তো নীতিশ কুমার আজকে আসলেও কোনো যায় আসে না সেইভাবে দেখতে গেলে, কারণ আপনারা জানেন 24-এর লোকসভা নির্বাচনে নাকি মোদী আবার ফিরে আসছে। আমি জানি না আপনারা কি করে আগে থেকে এটা বুঝতে পারেন, কোনো রকম পোল ক্রিয়েট করা হয়েছে কিন্তু সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায়। যদি আজকে মোদী ফিরেও আসে, সেখানে নীতিশ কুমারের অবদান ঠিক কতটা হতে পারে? আমি আপনাকে বলি, আপনি বারবার জিজ্ঞাসা করছেন যে ফিরে আসবে না, ফিরে আসবে। 24-এ মানুষের ভোটে ফিরে আসবে। মাননীয় নরেন্দ্র মোদী যে যা করেছে মানুষের জন্য, কেউ সেটা করতে পারবে না, যত বড়ই জোট হোক না কেন। জোটে যে কজন গেছে তারা কিন্তু সবাই চেয়েছিল যে আমি প্রধানমন্ত্রী হব, কেউ চেয়েছিল আমি মুখ্যমন্ত্রী হব। যখন তারা দেখছে যে জোট পুরোটাই ঘোটালা হচ্ছে, তখন তারা নিজেদের জায়গায় চলে আমি আসবো। তাহলে কি এবারে ছোট করে উত্তর নেবো একদম আনইন্টারাপ্টেড। দাদা জিদ্দা, কি মনে হচ্ছে তাহলে বামেরা, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিন আগেই বলেছিলেন বামেরা নাকি জোটটাকে কন্ট্রোল করছে, তাহলে বামেরা কি জোটটা কন্ট্রোল করবে শেষ পর্যন্ত, কি মনে হয়? দেখুন, জোটকে কন্ট্রোল করবে কিনা জানি না, ধর্মনিরপেক্ষতার যে স্ট্যান্ড, এই স্ট্যান্ডটা তো বামেরা সবসময় নিয়েছে, আর এর নেতৃত্ব বামেরা দেবে, এটা খুবই স্বাভাবিক। আর দ্বিতীয় একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনার এই নীতিশ কুমারকে এনডিএতে এই কিছুদিন আগে বিজেপি বলতে চাইনি যে, আর আমাদের মানে কেউ বলতেই পারছিল না যে এনডিএতে বিজেপি ছাড়া কেউ রয়েছে কিনা। এখন ওনাদের দরকার পড়ছে, আরো সবাইকে দরকার পড়ছে। এতেই প্রমাণিত নরেন্দ্র মোদী 2024-এ ফেরত আসছে না। ধর্মনিরপেক্ষ জোট যেটা প্ল্যাটফর্ম রয়েছে সেইটাই নেতৃত্ব দেবে ভারতবর্ষে। আজকে জনগণ দেখছে আপনারা বারংবার ধর্মনিরপেক্ষতার কথা বলেন, শুধু আমি ধরলাম আজকে বামেরা ধর্মনিরপেক্ষ, বা তৃণমূল কংগ্রেস ধরছি ধর্মনিরপেক্ষ। তাহলে বাকি অবশ্যই আমি আরেকটা দলকে রাখছি না, জেডিইউকে, কারণ তারা আজকে চলে গেছে অন্য জায়গায়। তাহলে বাকি 25খানা দল, তাহলে তারা কি ধর্মনিরপেক্ষ, কি মনে হচ্ছে জোটের মধ্যে যারা রয়েছে? কোন জোটে রয়েছে? ইন্ডিয়া জোট। শিবসেনা কি ধর্মনিরপেক্ষ? আমি প্রশ্ন করছি। কংগ্রেস তো এতদিন বলে এসছে সাম্প্রদায়িক দল, হঠাৎ তারা ধর্মনিরপেক্ষ হয়ে গেছে, আর নীতিশ কুমার সাম্প্রদায়িক হয়ে গেছে। ডিএমকে কি ধর্মনিরপেক্ষ? ডিএমকে তো সনাতন ধর্মের বিরুদ্ধে 10টা কথা বলেছে। আসলে খুব স্পষ্ট কথাটা বুঝে নিন, ডুবন্ত নৌকোয় কেউ থাকতে চায় না। প্রত্যেকে বুঝতে পারছে, আমরা স্বীকার করি বা না করি, 400-র বেশি আসন নিয়ে নরেন্দ্র মোদী ক্ষমতায় ফিরছেন। তাই শুধু নীতিশ কুমার নয়, অরবিন্দ কেজরিওয়াল ওদিকে বেগরবাই করছেন। ডিএমকে অলরেডি বলেছে জোটে থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একা লড়বেন। কংগ্রেস যে ডুবন্ত নৌকো, আর সিপিএম যে সেই নৌকে বসে ডুবছে, এটা মানুষ বুঝেছে। কংগ্রেস সিপিএম এর এই একসাথে শহীদ হওয়া, সহমরণে যাওয়া, এটা তাদের সাথে কেউ যেতে রাজি না। কৌশিকদা, কি মনে হচ্ছে? ইতিহাস বলছে গণতন্ত্র হচ্ছে পরিবর্তনশীল, ভোট পরিবর্তনশীল, মানুষের মতামত পরিবর্তনশীল। মানুষ 10 বছর এমন একটা সরকারকে দেখেছে যেই সরকারের আমলে বেকারত্ব চরম সীমায় পৌঁছেছে। মানুষ এমন একটা সরকারকে দেখেছে যার আমলে জিনিসপত্রের দাম 4 গুণ হয়ে গেছে। মানুষ এমন একটা সরকারকে দেখেছে যে সরকার গরিব মানুষের কথা ভাবেনি। তাই এই সরকার ধর্মনিরপেক্ষ জোটের দিকেই যাবে এবং আগামী দিনে মিলিয়ে নেবেন। যেহেতু আমরা বিরোধী জোটে আছি, তাই জোটটাকে মিডিয়া নড়গড়ে দেখাতে পারে, কিন্তু সারা ভারতবর্ষের ভোটের পার্সেন্টেজে বিচারে ইন্ডিয়া জোট এনডিএ জোটের থেকে অনেক বেশি এগিয়ে আছে। তার প্রমাণ 2024-এর নির্বাচনে আমরা পেয়ে যাব। 2024-এ কি তাহলে কোথাও গিয়ে ইন্ডিয়া জিতবে নাকি এনডিএ জিতবে? আপনারা তো অবশ্যই এনডিএ বলবেন। আমি তো প্রথম থেকে জুলাই 2023-এ আমি আপনার শো এসে বলেছিলাম এই ইন্ডি জোট করে প্লাস্টার ব্যানার্জি কিছু করতে পারবে না। আজকে সেটা প্রমাণিত হচ্ছে। এবং এই যে অ্যালায়েন্স, ইন্ডিয়া যদি বলে ওরা লাস্টে মানে অ্যালায়েন্স, বামপন্থ নিজেরা বলছে, বামপন্থরা, যে এটা অ্যালায়েন্স নয়, এটা হচ্ছে প্ল্যাটফর্ম।
এইটা প্ল্যাটফর্ম। তো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই বকচ্ছপ জোট কোনোদিন আসবে না। এবং নরেন্দ্র মোদীজি, আমি প্রথম দিন থেকে বলে আসছি, এখানে দাঁড়িয়ে আজকে আবারও বলছি, 400 সিট নিয়ে বিজেপি আসবে, বাকি কোন দলগুলো মিটে যাবে, সব রাম নামে মিটে যাবে। অর্থাৎ বারংবার তো রাজনৈতিক মহল এত কথা বলছে, কিন্তু জনগণ জানতে চাই আজকে বিহারের মুখ্যমন্ত্রী যদি এরকম ভাবে পঞ্চমবারের জন্য যদি সঙ্গী বদল করে এবং যদি নবমবার তিনি শপথ গ্রহণ করে সেখান থেকে দাঁড়িয়ে, তাহলে কি রাজনৈতিক কোনো ফায়দা উঠবে কিনা বিজেপির তরফ থেকে? অন্তত এটা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন সাধারণ মানুষের মনে জেগেছিল, জাগছে, জাগবে। দেখাবে আগামী এপিসোডে। দেখতে থাকুন বাংলা জাগো।